প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। এখন পর্যন্ত 7 দিন ধরে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধে ইরানকে পরাস্ত করতে আমেরিকা এবং ইসরায়েল মরিয়া, কিন্তু আজকে 7 দিনের মাথায় এসে এই যুদ্ধের লক্ষ টাকার প্রশ্ন হলো অর্থনৈতিক বিপর্যয় সারা পৃথিবী জুড়ে। বিশেষ করে আমেরিকার অর্থনীতিতে যে টান পড়েছে, সেই বিষয়টিও লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত 7 দিনে প্রতিদিন আমেরিকার খরচ হচ্ছে 90 লক্ষ ডলার। গত প্রায় 4-5 দিন মিলে 370 কোটি ডলারের বোঝা ট্রাম্পের উপর পড়েছে। এই প্রেক্ষিতেই ট্রাম্প বিচলিত। তিনি আগে বলেছিলেন এই যুদ্ধ হয়তো 5 দিন থেকে 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু ট্রাম্পের সুর কিন্তু এখন বদল হয়েছে। তিনি বলছেন এই যুদ্ধে কবে শেষ হবে তার সীমা রেখা বেঁধে দেয়া যায় না। প্রিয় দর্শক, বলছিলাম ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। এখন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল ইরানের 2000 জায়গায় অ্যাটাক করেছে। পাশাপাশি ইরান 500 জায়গায় অ্যাটাক করেছে। তার মধ্যে তার প্রতিবেশী দেশগুলি, বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, জর্ডান, ইরাক সহ গুলিতে ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তো দুবাই অত্যন্ত শঙ্কিত, যে কোনো সময় দুবাইয়ে আবার অ্যাটাক হতে পারে বলে দুবাইয়ের বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। সেই প্রেক্ষিতে ইউনাইটেড আরব আমিরাতের সরকার দুবাই থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিচ্ছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। তাছাড়া ইরান যেভাবে তার প্রতিবেশী দেশগুলির উপর আক্রমণ করছে, বিশেষ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রেক্ষিতে হয়তো ইরান অনেক বন্ধু হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যারা মোটামুটিভাবে ইরানের পক্ষে একটি অবস্থান ছিল, তারাও শেষ পর্যন্ত হয়তো ইরানের থেকে তাদের সমর্থন তুলে নিতে পারে, এমন আশঙ্কাও করা হচ্ছে ইরানের প্রতিবেশীদের কাছ থেকে। এদিকে ভারত মহাসাগরে প্রথমবার একটি রণতরীতে অ্যাটাক করার পর আজকে আরো একটি রণতরীতে অ্যাটাক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই অ্যাটাকে শ্রীলঙ্কার যে নৌবাহিনী, তারা কিন্তু প্রায় 170 জনকে আবারও উদ্ধার করেছে। এর আগে আমেরিকান জাহাজ থেকে প্রায় প্রায় 80 জনকে তারা উদ্ধার করেছিল। তাহলে কি দাঁড়াচ্ছে যে ভারত মহাসাগরও কিন্তু এই যুদ্ধ থেকে দূরে নয়। সেটা জন্য ভারত বেশিরভাগ ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে। তবে ভারতের জন্য সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা, সেটা হলো ভারতে তেল সংকট। তেল সংকটে ভারতের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। যে যদিও এই প্রতিক্রিয়া সারা বিশ্বজুড়েই হচ্ছে। আমেরিকায় তেলের দাম অনেক বেড়েছে। ভারতের ব্যাপারটা এই কারণেই অন্যরকম, কারণ ভারত এই হরমুজ প্রণালী দিয়েই তার যুদ্ধ মানে তার তেলগুলি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করত। তার 37টি তেলের জাহাজ এখন পর্যন্ত আটকে ছিল, কিন্তু একটি বিশেষ কারণে ইরান ভারতকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা থেকে বিরত রয়েছে। এমনকি আমেরিকাও এমন একটি ছাড়পত্র ভারতকে দিয়েছে, যে কারণে ভারত আবার রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে বলে বলা হচ্ছে। যদিও যদিও এই যুদ্ধে ভারত কোনো পক্ষকেই সমর্থন করেনি। ভারত একটি
মধ্যস্থতাকারী দেশ হিসাবে এখন পর্যন্ত নিজকে প্রমাণ করতে চাচ্ছে। সেই কারণে ভারতের ভূমিকা নিয়েও ভারতের ভিতরেও বেশ ইসে রয়েছে, সমস্যায় রয়েছে। বিরোধী দল কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য দলগুলিও পর্যন্ত, যেহেতু তারা ইরানের পক্ষ অবলম্বনের জন্য ভারতকে প্রেসার ক্রিয়েট করছিল, সেই জায়গায় বিজেপি সরকার একটি মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হওয়ায় তারা সমালোচনার মুখে পড়েছে। এই যুদ্ধে শেষ পরিণতি কি হইতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন অনেকের কাছে। অনেকে মনে করছে যে ভারতের ভূমিকা ভারতের জন্য ক্ষতি হতে পারে, কিন্তু ভারতের কূটনৈতিক চাল অনেক সময় অনেক দিকেই ভারতকে বাঁচিয়ে দেয়, এ ধরনের আশঙ্কাও করা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের অবস্থা আরো ভয়াবহ। পাকিস্তান যদিও আমেরিকার স্বার্থে, সৌদি আরবের স্বার্থে, কারণ পাকিস্তানের সাথে সৌদি আরবের এবং আমেরিকার যে সম্পর্ক বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হোক স্বার্থের জন্য আর হোক বাণিজ্যিক অন্য কোনো কারণে, কিন্তু পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ মিডল ইস্টের বিভিন্ন দেশ এখন পর্যন্ত। কারণ ধরেই নেওয়া হয়েছিল পারমাণবিক শক্তি ভারত হয়তো পুরোপুরিভাবে তার প্রতিবেশী ইরানের পক্ষ সমর্থন করবে, কিন্তু এমনটি এই যুদ্ধে দেখা যাচ্ছে না। যে কারণে মুসলিম বিশ্বেও ভারত এবং টার্কির ব্যাপারে অনেক ক্ষোভ প্রকাশ করা যাচ্ছে। এদিকে সারা মুসলিম বিশ্বেই এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। বাংলাদেশে বিভিন্নভাবে যে সমস্ত বিক্ষোভ হচ্ছে ইরানের পক্ষে, সেরকম ভাবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জোরালো কোনো বিবৃতি নেই। বরং বাংলাদেশ সৌদি আরবের সাথে তার নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে, এই বিষয়গুলি বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 80 লাখ বাংলাদেশি যারা মিডল ইস্টে বসবাস করছে, বাংলাদেশের ফোকাস সেই দিকে এখনো পর্যন্ত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তিনি নিজেও বলেছেন, বাংলাদেশের প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমরা সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলির সঙ্গে আমরা একটি যোগাযোগ রক্ষা করে চলছি। কারণ এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থ এইটাই যে প্রবাসীদের নিরাপত্তা ইস্যুটি বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়াবহ। তবে বাংলাদেশের তেল সংকটের ব্যাপারে অবশ্য অন্য একটি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, যে সেটা হলো এখন পর্যন্ত বাংলাদেশের রিজার্ভে যে তেল আছে, তেল নিয়ে বাংলাদেশ খুব একটি বেশি উদ্বেগ প্রকাশ করছে না। এই কারণে তেলের দাম হয়তো বাড়তে পারে বা বেড়েছে, সেটা হতে পারে। জনদুর্ভোগ হতে পারে, যানজটের কারণ হতে পারে গ্যাস স্টেশনগুলিতে। তারপরেও তেল নিয়ে বাংলাদেশের খুব একটা বেশি উদ্বেগ আছে বলে মনে করা হচ্ছে না। আবার এদিকে যুদ্ধের মাঝেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি আহ, কি করে পদত্যাগে বাধ্য করেছেন। যদিও সেই পদত্যাগের কারণটি একটু রহস্যবৃত্তি। ক্রিস্টি নোম্যান তাকে তিনি বাদ দেওয়া হয়েছে, যে কারণে আভ্যন্তরীণভাবে ডোনাল্ড ট্রাম্প অনেক সংকটে। বিশেষ করে কংগ্রেস এবং সিনেটে এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। নতুন করে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে, তিনি ওকলাহোমার সিনেটর, যিনি, তার নাম হলো মার্ক ইয়েন মলিম। মার্ক ইয়েন মলিম একজন কনজারভেটিভ। তিনি ট্রাম্পের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে। তাকেই নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোমল্যান্ড সিকিউরিটির যে দায়িত্ব, সেই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও ট্রাম্পের জন্য সবচেয়ে বড় সমস্যা সেটা হলো তার ঘরের ভেতর তাকে নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, এবং আমেরিকান জনগণের মাত্র 30% বা তার নিচেও হতে পারে
যারা এই যুদ্ধের সাপোর্টার, যুদ্ধকে সাপোর্ট করে না, তা সেই জনসংখ্যা আমেরিকাতে এখন প্রায় 70% উপরে। যে বিষয়টা ট্রাম্পকে আরো উদ্বেগ এবং আরো বিচলিত করে তুলেছে। যদিও অত্যন্ত মানবিক, অত্যন্ত মনোবল নিয়েই ট্রাম্প বলছে যে এই যুদ্ধের স্থায়িত্ব নিয়ে সীমা না থাকলেও ট্রাম্প চাচ্ছেন যত দ্রুত এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা যায়, এবং ইসরায়েল নিজেও তা চাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এবং সবচেয়ে বেশি বিচলিত গত 24 ঘন্টায় সেটা হলো ভারত মহাসাগরে যেভাবে আমেরিকান জাহাজের উপর ইরানের যে হামলাগুলি চলছে, সেই হামলাগুলি আমেরিকার জন্য বেশ চিন্তার, এবং তাদের কপালে চিন্তার বাস পড়েছে বলেই অনেকেই মনে করছে। আমেরিকা নিজকে যত শক্তিশালী এবং যতই পরাক্রমশালী বিশ্ব শক্তি মনে করুক, ইরানকে খুব সহজে কাবু করা হয়তো কঠিন হতে পারে আমেরিকার জন্য। এদিকে যুদ্ধের অন্য ধরনের পলিসি, বিশেষ করে যুদ্ধের যেমন প্ল্যান, প্ল্যান তো অনেকগুলি থাকে, ABC, কুর্দিদেরকে দিয়ে ইরানের ভিতরে আভ্যন্তরীণ বিদ্রোহ তৈরির চেষ্টা করছে আমেরিকা। পাশাপাশি আমেরিকা আরেকটি বিষয় ইরানের জনগণকে রাস্তায় নামার যে একটি একটি উদ্যোগ, সেই উদ্যোগটি কিন্তু তারা ভিতরে ভিতরে নিয়েছে, কারণ তাদের ধারণা ইরানের মানুষ যত বেশি রাস্তায় নেমে আসবে, ততই আভ্যন্তরীণ রাজ মানে রাজনীতি এবং যুদ্ধের পরিবেশ আরো আমেরিকার অনুকূলে যাবে। যদিও আমেরিকা তার মাথায় রেখেছে পরবর্তী শাসক ইরানের কে হবে, সেটা নিয়ে তাদের তলে তলে আলোচনা চলছে, বিস্তর আলোচনা। সেই আলোচনায় অনেকেরই নাম রয়েছে। তবে আমেরিকা এখন চাচ্ছে যে পদাতিক বাহিনী দিয়ে ইরানকে কাবু করা কঠিন হতে পারে। এটার সবচেয়ে বড় কারণ হলো যে ভৌগোলিক সিচুয়েশনে ইরানের যে অবস্থান, বা দেশের ভিতর, ইরান একটি অনেক বড় দেশ, ইরানের দেশের যে এই যে পর্বতমালা, হিন্দুকুশ থেকে একেবারে নিচের দিকে সর্বত্র যে অবস্থান, সেই অবস্থান পদাতিক বাহিনীর জন্য যুদ্ধে অংশ নেয়া এক ধরনের দুষ্কর। কারণ ইরানের নর্থ এবং সাউথ, এই দুইয়ের মাঝে বিস্তর ফারাক, মরুভূমি, পাহাড় পর্বত এবং উঁচু নিচু যে সমস্ত সমতল ভূমি বা উঁচু নিচু, এগুলিতে ট্যাঙ্কে চালিয়ে যাওয়ার মতন যে পরিবেশ, যে যে ধরনের রাস্তা প্রয়োজন, সেই সমস্ত রাস্তাকে অতিক্রম করা আমেরিকার পদাতিক বাহিনীর জন্য হয়তো কঠিন হতে পারে, এবং এই বিষয়টি আমেরিকাকে এখন সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যুদ্ধে আমেরিকার সঙ্গে আন্তর্জাতিক সাপোর্টটির বিষয়ে। যদিও রাশিয়া রাশিয়া এক ধরনের এমন দেশ, রাশিয়া হয়তো সরাসরি যুদ্ধে আসবে না, অস্ত্র দিয়ে সাহায্য করবে, সেই বিষয়টিও রাশিয়া এখন করতে চাচ্ছে না, কারণ রাশিয়া অলরেডি আরেকটি যুদ্ধে জড়িত, ইউক্রেনের সঙ্গে। চায়নার ভূমিকাটাও একটু অন্যরকম। চায়না যে ইরানকে অস্ত্র দিয়ে সাহায্য করবে, সেই রাস্তায়ও চায়না হাঁটতে চাচ্ছে না, এই কারণে যে চায়নার সঙ্গে আমেরিকার যে বিজনেস, যে ব্যবসা বাণিজ্য, সেটাতে বিশাল ক্ষতির সম্মুখীন হইতে পারে। এই একটি কথা এখানে বলে রাখা ভালো, চায়না কিন্তু সবসময়ই যুদ্ধ যখন কোনো দেশের সঙ্গে লেগে যায়, চায়না হেল্প করবে হেল্প করবে এরকম কথা বললেও শেষ পর্যন্ত চায়না কিন্তু
কোনো অবস্থাতেই অন্য দেশের যুদ্ধের সঙ্গে নিজেদেরকে জড়িত করতে চায় না। তবে চায়নার এবার সবচেয়ে বড় সুবিধা যেটা হলো, সেটা হলো যেটা পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধে সিঁদুর অভিযানে যেটা হয়েছিল, যে পাকিস্তান চায়নার কাছ থেকে যে সমস্ত মিসাইল বা ড্রোন এনেছিল সেগুলি পরীক্ষামূলক যে আহ, ব্যবহার করা হয়েছিল সেখানে অনেক জায়গাতে ব্যর্থ হয়েছে। এবার ইরানের ব্যাপারেও হয়তো এই বিষয়টি হইতে পারে, যে যদি চায়নার কাছ থেকে অস্ত্র আনা হয় আর সেই অস্ত্র শেষ পর্যন্ত অকার্য করা হয়, এটা যেমন চায়নার জন্য এম্বারাসিং, তেমনি ইরানের যুদ্ধের গতিকে শ্লথ করে দিতে পারে। সেই জন্য ইরান চায়নার কাছ থেকে অস্ত্র নেওয়ার ব্যাপারে ইরান যে খুব বেশি একটি উৎসাহ, তা কিন্তু দেখা যাচ্ছে না। বরং ইরান চাচ্ছে এজ এ বৃহৎশক্তি হিসাবে চায়না ইরানের যুদ্ধকে সমর্থন করুক, মাঝে মাঝে আমেরিকাকে হুমকি দামকি দেবে, জাতিসংঘে তাদের পক্ষে কথা বলবে। এই ধরনের একটি অবস্থানে ইরান অবস্থান করছে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে ইরান কিন্তু, ইরানের কর্তৃপক্ষ কিন্তু মনোবল ভেঙে পড়েনি। খামেনির মৃত্যুর পর আরো অনেক বড় বড় অফিসিয়াল যাদেরকে হত্যা করা হয়েছে, তারপরেও যে নতুন নেতৃত্ব খামেনির ছেলে মুস্তফা খামেনির নেতৃত্বে গঠিত হয়েছে, তাদের কিন্তু আস্থা অনেক বেশি, মনোবল অনেক বেশি। তারা 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 বলছে যে ইরান যুদ্ধ চালিয়ে যাবে, তবে এটি সত্য কথা, ইরানের অস্ত্র ভান্ডার কমছে। এইভাবে যদি ইরানের অস্ত্র ভান্ডার কমতে থাকে, তো ইরান সারভাইভ কতদিন করতে পারবে সেটা সময়ই বলে দেবে। এবং আমেরিকা এবং ইসরায়েল এই জন্য দিনের জন্যই অপেক্ষা করছে, যে ইরানের অস্ত্র ভান্ডার যখন শেষ হয়ে যাবে, তো যখন তার আর কোনো চয়েস থাকবে না, তখন তারা হয়তো আর একটি মরণ কামড় দিতে পারে। সেই অপেক্ষায় তারা বসে আছে। তো কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, মিডিল ইস্টের যে দেশগুলি, সৌদি আরব থেকে শুরু করে বাহরাইন, কাতার, জর্ডান, সিরিয়া, তারপর কি বলে যে ওই যে কুয়েত এবং ইরাক, ইরানের প্রতিবেশী, তারা কতটুকু রেসপন্স করবে আমেরিকার পক্ষে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর যেহেতু টার্কি হলো ন্যাটোভুক্ত দেশগুলির সদস্য, সেহেতু কোনো হার্ড লাইনের সিদ্ধান্ত নিয়ে গিয়ে নিতে টার্কিকে ভেবেচিন্তে কাজ করতে হবে। আর টার্কির সঙ্গে ইরানের সম্পর্ক অনেক আগে থেকেই আমেরিকার মতো উত্তপ্ত। সেই প্রেক্ষিতে আপনারা জানেন, গতকালকে আমরা বলছিলাম যে ইরান কিন্তু টার্কিতেও একবার অ্যাটাক করেছিল, কিন্তু টার্কিতে অ্যাটাকের পরপরই কিন্তু নেটো একেবারে মানে মানে ইসে হয়ে যায়, মানে কি বলে, এগিয়ে আসে। এগিয়ে আসে মানে কার পক্ষে? টার্কির পক্ষে, যেহেতু টার্কি হলো নেটোভুক্ত দেশগুলির মেম্বার। তো সেই টার্কি নিয়ে সমস্যাটা এইটাই, যে টার্কিকে যদি ইরান অ্যাটাক করতে যায় আবারও, নেটো ফোর্স সেখানে তাকে সমর্থনে এগিয়ে আসবে। ব্রিটেন এরই মাঝে তাদের যুদ্ধজাহাজ থেকে সমর্থনের কথা আমেরিকাকে ব্যক্ত করেছে। ফ্রান্সও একে ব্যক্ত করেছে। তাদের একটাই বক্তব্য, পারমাণবিক শক্তিতে বা বা ব্যালিস্টিক মিসাইলে যেন ইরান স্বয়ং সম্পূর্ণ হতে না পারে, এবং ওই প্রোগ্রাম থেকে ইরানকে সরে আসতে হবে। সেটাই হলো ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রধান দাবি, এবং এই দাবির আমেরিকারও সেই দাবি। কিন্তু এখন এই যে ইরানের যে অবস্থা, ইরানকে যেভাবে যেভাবে একের পর এক মিসাইল ড্রোন দিয়ে প্রায় 2000 জায়গায় অ্যাটাক করা হয়েছে, ইরান অনেকাংশেই এখন দুর্বল। সেই কারণে যুদ্ধের মতি গতি কোন দিকে যাবে আরো কিছুদিন সেটা দেখতে হবে। যুদ্ধ কিন্তু থেমে নেই, যুদ্ধ চলছে। ইরান এখনো তার প্রতিবেশী সবগুলো দেশেই কিন্তু অ্যাটাক করে যাচ্ছে। পাশাপাশি তেহরানে আজকে নতুন করে তেহরানেও আমেরিকান এবং ইসরায়েলি অ্যাটাক ব্যাপকভাবে আজকে হয়েছে। তো প্রিয় দর্শক, যে বলছিলাম যে এই পর্যন্ত আমেরিকান এবং ইসরায়েলের অ্যাটাকে ইরানের অবস্থান নিঃসন্দেহে
অত্যন্ত ভয়াবহ। তবে সবচেয়ে বড় যে বিষয়টি, পারমাণবিক যে তাদের প্ল্যান্ট, সেইগুলিকে ধ্বংস করার জন্য যে ধরনের বোম আমেরিকার হাতে রয়েছে, সেই বোমগুলি সক্ষম কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ ইরানের যে আন্ডারগ্রাউন্ড প্ল্যান্ট, সেগুলি এত গভীরে, সেই পর্যন্ত আমেরিকান ক্ষেপণাস্ত্র আঘাত আনবে কি না এবং পারবে কি না ধ্বংস করার যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। তো ওভারঅল এই নিয়ে ইরানের যুদ্ধের সার্বিক পরিস্থিতি প্রায় এরকম। সারা পৃথিবী উত্তপ্ত, সব জায়গাতেই অর্থনীতিতে বিপর্যয়, মুদ্রাস্ফীতি, তেলের দাম বাড়ছে, সব দেশেই, ছোট বড় সব দেশেই বাড়ছে। আমাদের উপমহাদেশ বড় সংকটে, পাকিস্তানের তেলের সংকট ভয়াবহ, ভারতে তেলের সংকট ভয়াবহ হলেও ভারত 30 দিনের জন্য আমেরিকা এবং ইরান থেকে যে ছাড় পেয়েছে, একটি রাশিয়া থেকে তেল আনবে এবং সেই তেলে হয়তো ভারত পুষিয়ে নিতে পারে। কারণ ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতের সঙ্গে ইরানের একটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক দীর্ঘদিনে, এবং ভারত মহাসাগরে ইরানিয়ান যে সমস্ত জাহাজে অ্যাটাক করা হয়েছে, ভারত সার্বিকভাবে সেই সাহায্যে এগিয়ে আসছে, শ্রীলঙ্কাকেও সেই সাহায্যে এগিয়ে আসতে দেখা গেছে। তাই তাই সব মিলিয়ে নতুন করে বলা খুব কঠিন যে কতদিন এই যুদ্ধ স্থায়ী হতে পারে। আগামীকাল এ নিয়ে আরো বিস্তৃত আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব। এই